চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। ইমেইলে গ্রহণযোগ্য নয়, তাই ডাক্তার মুরাদকে কাগজে সই করে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ। ভুল হয়ে থাকলে বলে ক্ষমা চাইলেন মুরাদ। ডাক্তার মুরাদের বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরিয়ে নিতে বলেছেন হাইকোর্ট। পরিস্থিতির শিকার হয়েছেন বললেন মাহিয়া মাহি। নৌপথেও বাংলাদেশ ভারত যোগাযোগ বাড়ানোর পক্ষে নয়াদিল্লি। সীমান্ত আরো শান্তিপূর্ণ করতে ঢাকার তাগিদ। বিশ্বাসঘাতকতার বিষয়ে দলীয় সদস্যদের সতর্ক করলেন। নারায়ণগঞ্জে আবার মেয়র প্রার্থী আইভি স্বতন্ত্র হিসেবে প্রস্তুত একাধিক বিএনপি নেতা। এবং বিমান ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকেরা চরম বিপাকে। অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুপারিশ। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তবে ইমেইলে পদত্যাগপত্র জমা দেওয়ায় কাগজে সই করে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। দর্শক, এই নিয়ে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি মোস্তফা মল্লিকের সাথে। মল্লিক, আপনি তো সচিবালয়ে অবস্থান করছেন, তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগের বিষয়টি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। খানিকক্ষণ আগে অর্থাৎ বেলা 12:30টার দিকে তথ্য সম্প্রচার যিনি প্রতিমন্ত্রী রয়েছেন ডক্টর মুরাদ হাসান, তিনি তার পদত্যাগপত্র ইমেইলে তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে আমরা প্রথমে জানতে পেরেছিলাম। পরবর্তীতে সেই পদত্যাগপত্র আমাদের হাতে আসে এবং সেখানে তিনি বলেছেন যে 2000 খুবই সাধারণ একটি পদত্যাগপত্র, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য মানে প্রধানমন্ত্রী বরাবর তিনি পদত্যাগপত্র লিখেছেন এবং তিনি 2019 সালে যে স্মারক নাম্বারে প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই স্মারক নাম্বার দিয়ে পরবর্তীতে বলছেন যে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন এবং সেটি যেন আজকে থেকে কার্যকর করা হয়। এটি হচ্ছে তথ্য মন্ত্রণালয়। চিত্রের বাইরে আমরা যেটা জানতে পেরেছি, অসমর্থিত কিংবা সমর্থিত দুইভাবেই আমরা জানতে পেরেছি, সেখানে বলেছেন যে আসলে ইমেইলে যে পদত্যাগ পত্রটি মুরাদ হাসান পাঠিয়েছেন এটি হয়তো গ্রহণযোগ্য হবে না, তাকে এটি লিখিত আকারে বা হার্ড কপি যেটাকে আমরা বলি সেটা দিতে হবে। এবং আমরা এখন অপেক্ষা করছি যে আমাদের যিনি তথ্য মন্ত্রী আছেন হাসান মাহমুদ, তিনি আসবেন এবং তিনি হয়তো গণমাধ্যমে ব্রিফিং করবেন। বিকেলে ওবায়দুল কাদেরেরও এই বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে চট্টগ্রামে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ প্রথমে একটি হোটেলে ছিলেন, একটি 5 তারকা হোটেলে অবস্থান করছিলেন। পরবর্তীতে সেখান থেকে তিনি তার ঘনিষ্ঠ এক বন্ধুর বাসায় যান এবং সেখান থেকে 12:30 নাগাদ এই পদত্যাগপত্রটি পাঠান, যেটি গণমাধ্যমে এরই মধ্যে চলে এসেছে। এখন পর্যন্ত তারও ফলক আছে, ওয়েবসাইটেও তার প্রতিমন্ত্রী হিসেবে নাম আছে। মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখন পর্যন্ত আসলে সরকারিভাবে কিংবা মন্ত্রণালয় থেকে আমাদেরকে কেউ কোনো ব্রিফিং জানায়নি। এই ছিল আমার কাছে মোটামুটি যতটুকু সংবাদ, সেটি আপনাকে জানিয়ে দিলাম। চলে যাচ্ছে স্টুডিওতে। মল্লিক, ধন্যবাদ আপনাকে। ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়েছেন ডাক্তার মুরাদ হাসান এমপি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিব আজীবন। প্রতিমন্ত্রী থাকা অবস্থায় টেলিফোনে কথোপকথনে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ডাক্তার মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরিয়ে নিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের বিষয়টি আদালতের নজরে আনেন। তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিও শিশু সহ সবার জন্য ক্ষতিকর। পরে আদেশ দেন বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজাই রাকিব জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য ভাইরাল হবার পর সমালোচনা শুরু হলে সোমবার রাতে ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আদালত জিনিসটি আমলে নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ডেকে বলেছেন যে এটা কোর্টের ডিজায়ার। আপনি বিটিআরসির চেয়ারম্যানের সাথে আলাপ করে বলেন যে কোর্টের ডিজায়ার এটা দ্রুত এটা সরানোর জন্য, এই যতগুলাই কুরুচিপূর্ণ যেগুলো আছে এগুলো সরানোর জন্য, এবং সরিয়ে আগামীকালকে সকালবেলা এই ডিএজি সাহেব যেন জানান কোর্টে যে কি ব্যবস্থা গ্রহণ করেছে। এই অর্ডারটাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা সাথে সাথে এটা ইসেকে আমাদের যে কনসার্ন যে ফেসবুক এবং ইউটিউবে তারা তাদেরকে জানিয়ে দেবে এটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা নামানোর জন্য। ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে তার টেলিফোন কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি এখন সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করছেন। ভিডিও বার্তায় তিনি পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন। আপনারা আমার হয়ে আমার জায়গায় থেকে চিন্তা করবেন যে আসলে আমি দোষী কিনা দোষী না। আমার কোনো দোষ ছিল না, আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সীমান্তে আরও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা জানান, সড়ক রেলের পাশাপাশি নৌপথে বাংলাদেশের সাথে যোগাযোগ বাড়ানো এখন ভারতের অগ্রাধিকার। একে অন্যকে সহযোগিতা না করলে করোনা মোকাবেলা সম্ভব হবে না বলেও তিনি জানান। সেই সময় বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসবেন বলেও জানান হর্ষবর্ধন শ্রীংলা। We are into an era of Shonali Adhyay. We discussed issues, but we found that there were no major differences. There were only areas that we could take forward. We are looking at how we can work together on forward-leaning areas like green energy, renewable energy, digital cooperation, areas that involve the future, involve our younger generations, areas that can create employment and opportunities for the people of both our countries. ভোটের মাঠে নৌকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা না করতে দলীয় সদস্যদের হুঁশিয়ার করেছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। অন্যদিকে নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুত নারায়ণগঞ্জের একাধিক বিএনপি নেতা। সোমা ইসলামের রিপোর্ট। রাজনীতির দেয়ালে কান পাতলে শোনা যায় রাজনৈতিক দলগুলোর ঘরে ভাঙনের অশান্তি। যে কোনো নির্বাচনের আগে সেই অশান্তি বেড়ে যায় কয়েক গুণ। নানা কারণে আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী 16 জানুয়ারি। সেখানে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিটির বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। মাঠে প্রতিপক্ষ হিসাবে বিএনপিকে চাইলেও নিজ দলের মানুষকে পুরনো ষড়যন্ত্র না করার আগাম সতর্কতা জারি করলেন তিনি। কেউ যদি চিন্তাও করে যে নৌকার এগেনস্টে যাবে, এই কাজটা করাটা মনে ঠিক হবে না। সুতরাং আমি আহ্বান জানাবো, যদি কেউ অন্য চিন্তা ভাবনা করে সেখান থেকে সরে এসে নৌকার জন্য কাজ করা। আওয়ামী লীগের একটা পক্ষ আরেকটা পক্ষকে সহ্যই করতে পারে না। এবারও কিন্তু মানুষের কানাঘুষা ছিল, আমার প্রতিপক্ষ কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু সেই ঘুরে ফিরে চায়ের দোকানে একটাই যে আইভির ভরসা শেখ হাসিনা। নারায়ণগঞ্জে এরকম অনিয়ম করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আর যদি দুঃসাহস কেউ দেখাতে চায় তাহলে আমিও সেই কঠিনভাবে আমার জনতাকে নিয়ে ব্যবস্থা নেব। নির্বাচন নিয়ে কেন্দ্রের নির্দেশনার বিষয়ে দোটানায় নারায়ণগঞ্জের বিএনপি নেতারা। ভোটের লড়াইয়ে নামতে রীতিমতো প্রতিযোগিতায় একাধিক বিএনপি নেতা। দলীয় সিদ্ধান্ত যদি আমি দাঁড়াই তবে আর বসার জন্য দাঁড়াবো না। তৈবুর আলম খন্দকার শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। না, এবার আর বয়কট করবে না, পরিস্থিতি নাই যে বয়কট করার। দাঁড়াইলে ইলেকশন করতে হবে, পরিষ্কার। মাঠে আছেন বিএনপির আরো দুজন নেতা। দলীয় প্রতীকে যদি দল না চায়, সেক্ষেত্রে যদি এরকম হয় যে স্থানীয়ভাবে কেউ নির্বাচন করতে পারবে, তো সেই ক্ষেত্রে আমি স্বতন্ত্র হলেও নির্বাচনের মাঠে থাকব। সরকারকে এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখানোর চেষ্টা করব। তবে বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি বলছেন, সব পক্ষ নিয়েই নারায়ণগঞ্জের ভোট হবে জমজমাট।
সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রায় ৭,৫০০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে 10টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকে পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে নতুন প্রকল্প হিসেবে ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধিকরণ প্রকল্প, যেখানে ব্যয় হবে ২,৫০৭ কোটি টাকা, যা বাস্তবায়ন করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 2022 সালে জানুয়ারিতে শুরু হয়ে এই প্রকল্প শেষ হবে 2026 সালের ডিসেম্বর। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, করোনাকালীন 5.5% প্রবৃদ্ধি নিয়ে একনেক সভায় আলোচনা হয়েছে। করোনার সময় খণ্ডকালীন ও পূর্ণ লকডাউন কাজে লেগেছে। এখন অমিক্রন নিয়ে উদ্বেগ সারা বিশ্বে। একনেক কমিটি মনে করে জনগণ এই নিয়ে স্বাস্থ্যবিধি মানছেন না। অমিক্রন নিয়ন্ত্রণে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া কয়েক গুণ বাড়ানোয় বিপাকে পড়েছেন অভিবাসী শ্রমিকেরা। এই জন্য টিকিট সংকটকেই দায়ী করছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ, আটাপ। সংবাদ সম্মেলনে আটাপ জানায়, দৈনিক 5,000 প্রবাসী যাওয়ার ব্যবস্থা করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। এই জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুরোধ করেছে আটাপ। অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রোধে রেগুলেটরি বোর্ড করার প্রস্তাব করেছে তারা। মধ্যপ্রাচ্যগামী অন্যান্য অপারেটিং এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে করে উক্ত পথে যাত্রী আসন সংখ্যা বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে টিকিটের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়। মূলত বর্তমানে যেভাবে হোক এয়ারলাইন্সগুলি 3 থেকে 3,500 যাত্রী নিতে পারে, কিন্তু 5,000 যাত্রী যাওয়া প্রয়োজন। এবারে সুবর্ণ বিজয়ের খবর। বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে আরও এক সংগ্রাম। 50 বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ 4র্থ পর্ব। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠনের সাথে সাথে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধীদের বিচার প্রক্রিয়া। বিচার শেষ হওয়ার আগেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। যুদ্ধাপরাধীদের মুক্ত করে রাজনীতির সুযোগ করে দেন জেনারেল জিয়াউর রহমান। তখন থেকেই এর প্রতিবাদ হতে থাকলেও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে জোরদার আন্দোলন শুরু হয় 1992 সালে। সেই আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন শহীদ জায়া, শ্যামলী, নাসরিন চৌধুরী। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা তো উল্টো পথে চলল। তারা তো যুদ্ধাপরাধীদের বিচার তো দূরে থাক, দালাল আইন বাতিল করলো। এই নিজামি, এই মুজাহিদ আমাদের স্বামীর রক্তে রঞ্জিত পতাকা গাড়িতে দিয়ে এরা সংসদে গেছে। প্রিয়জন হারবার দুঃখটা শতগুণ আরো বেড়ে গেছে। 26 বছর অন্ধকার আমি বলবো। তারপরেও কি করে মানুষের চেতনায় মুক্তিযুদ্ধ থাকলো যে আমরা কাজ করেছি। 2008 সালের জাতীয় নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের বিষয়টি ইশতেহারে যুক্ত করে আওয়ামী লীগ। বিপুল ভোটে সেই নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করলে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার। জাতিসংঘে বান কি মুন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে নিষেধ করেছেন, কিন্তু তিনি তো অতি সাহসী মানুষ। তিনি যা কথা দেন কথা রক্ষা করেন, কথা রক্ষা করেছেন। যেমন বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, জাতীয় 4 নেতার বিচার, হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, কিন্তু তিনি তো ভয় পান নাই, তিনি তো করেছেন। তাকে কত রকমের ভয়, তার উপরে 22 বার তার জীবন হরণ করার জন্য ওরা ওনাকে আক্রমণ করেছে, তথাপি তিনি তো থামেন নাই। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা বলছেন, মানবতা বিরোধী অপরাধের বিচারে দেরিতে হলেও কলঙ্কমুক্ত হয়েছে বাংলাদেশ। যুদ্ধাপরাধীদের বিচার করেই উদযাপিত হতে যাচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী।
ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মুজিব বর্ষে রংপুর বিভাগে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী দেওয়া রঙিন ঘর পেয়েছেন প্রায় 26,000 ভূমিহীন গৃহহীন মানুষ। এর সাথে নিশ্চিত হয়েছে লাখো মানুষের জীবন ধারণের নানান সুযোগ সুবিধা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলি রিপোর্ট। মুজিব বর্ষে রংপুর বিভাগের প্রায় 26,000 ভূমিহীন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেয়া রঙিন ঘর পেয়েছেন। প্রকল্পের মাধ্যমে 1 লাখের বেশি মানুষ মাথা গোঁজার ঠাঁই পাওয়ার সাথে পেয়েছে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও বিদ্যুৎ সুবিধা। সমাজের অবহেলিত এই মানুষগুলো পেয়েছে নিজের ঠিকানা আর আত্মমর্যাদা। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেয়ে খুশি উপকারভোগীরা। ঘরের সাথে আমাকে বিদ্যুৎ দিতে, আমার ছেলে মেয়ের ঘরে লেখাপড়া করতেছে। পানি আসলে না যাদিক মানুষের টিউবওয়েল থাকি পানি আনি খাসনো, মানুষের সুইয়া থাকি পানি আনি খাসনো। এইটা আল্লাহর কাছে মুক্তি হয়েছে কি সরকার আমাকে দেশে। কর্ম নাই আমার এখানে, আমি কর্মের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় বেড়াই। তা আমার একটা সরকার এখানে একটা কাজের অনুদান করে দিলে আমার ভালো হয়। সেই ঘরে এখন দোকান পাচ্ছি, দোকান বেচা বিক্রি করছি, বসি বেচা বিক্রি করে চলাইছি। সংশ্লিষ্টরা বলছেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা মানুষের নানান ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। সেই সাথে সুষম উন্নয়ন লক্ষ্যমাত্রার কয়েকটি সূচকও পূরণ হয়েছে। স্থানীয় অধিবাসীদের জীবনমান বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ভূমিহীন যারা আছেন এবং গৃহহীন যারা আছে তাদের আরও তালিকা করার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলে যাচ্ছি। সেখানে বাকি যারা আছে এলাকায় তাদেরকেও সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর দেয়া হবে। প্রত্যেককে তাদের চাহিদা মতো ঋণ সহায়তা দেওয়া হবে। ঘরের এক অংশে তারা দোকানপাট দিচ্ছেন, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার দপ্তরের তথ্য মতে রংপুর বিভাগে প্রথম দফায় 13,130টি, দ্বিতীয় দফায় 12,436টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে খাস জমিতে 5,783টি ও ক্রয় করা জমিতে 1,345টি ঘর নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে উন্নয়ন যাত্রায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে 50 বছর পূর্তির কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মী চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, নারী ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্লেন অ্যান্ড ক্লাস্টার ডিরেক্টর জেনি মিলরেড ডি ক্রুজ। নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাথী ফসল আবাদ বাড়ছে। কম সময়ে একই খরচে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ বলছে শস্যের নিবিড়তা বাড়াতে বিজ্ঞানসম্মত উপায়ে কৃষকদের সাথী ফসল আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চলতি বছর ফরিদগঞ্জ উপজেলায় 850 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে 750 হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। চাষিরা তাদের সুবিধামতো একই জমিতে লাল শাক, মূলা, কুমড়া, ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন সাথী ফসল উৎপাদন করছেন। ফরিদগঞ্জে বিলের পর বিলে সাথী ফসল চাষ করছেন তারা। সাথী ফসল উৎপাদনে বাড়তি সার বা পরিচর্যার প্রয়োজন নেই। উৎপাদনও তুলনামূলক বেশি হয়, যা বিক্রি করে বাড়তি আয়ের পর পরবর্তীতে ওই একই জমিতে আখ চাষ করতে পারবেন চাষি। মূলত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরাই সাথী ফসল আবাদে বেশি আগ্রহী। কুমড়ার শাক, লাল শাক এবং মূলার শাক
এই 3টা ফসল করছি লাভের জন্য এবং লাভ হয় 3টা একসাথে করণে একসাথে আমি জমিতে ফসল করি। এই উপজেলার প্রতিটি ইউনিয়নের চাষিরা কম বেশি সাথী ফসল উৎপাদন করছেন। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহারও নিশ্চিত হচ্ছে। এবছর আমরা 150 হেক্টর লক্ষ্যমাত্রা দিয়েছি, এতে আজ পর্যন্ত 750 হেক্টর আবাদ হয়ে গেছে। আমরা আশাবাদী যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবছর। গত মৌসুমে এ অঞ্চলে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 790 হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল 850 হেক্টরে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরে উদ্ধার হওয়া আহত মেছো বাঘের ছানা বনে অবমুক্ত করা হয়েছে। প্রায় 2 মাস আগে সোমেশ্বরী নদী থেকে ছানাটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শমিক আহমেদের রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুরের রানীখং এলাকার সোমেশ্বরী নদী থেকে 21শে সেপ্টেম্বর মেছো বাঘের ছানাটি উদ্ধার করেন স্থানীয় কয়লা শ্রমিক আব্দুল লতিফ। দেখতেছে হ্যাঁ বাসা যাইতেছে, এক লোকে বলতেছে কি যাইতেছে, পরে ওটাকে আমি ধরে আনি তার বাঁচানোর লাগে ধরে আনি। পরে বন বিভাগের কাছে ছানাটি হস্তান্তর করেন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং এর সদস্যরা। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে প্রাণীটি। নাম রাখা হয় বুলু। নিজের পরিবারের মতন হয়ে গেছে এবং এটাকে একটা নাম দেওয়া হয়েছে বুলু, এবং বুলু কইলেও ওটা একটু সাড়া দেয় এবং এটাকে ছোট আছিল এবং এটা একটু মোটামুটি বড় হয়েছে। নিয়ে আসে আমরা অফিস হেফাজতে রাখি, ডাক্তারের সাথে কথা বলি, কিছু ওষুধ টষুধ খাওয়াই। এখন এগুলির পরিচর্যা করতেছি। এগুলি আমাদের সরকারি দায়িত্ব হিসেবে পালন করে আসছি। সেভ দ্য অ্যানিমেলস অব সুসং জানিয়েছে বনাঞ্চল সংকুচিত হওয়ায় খাবার সংকটে লোকালয়ে আসছে বন্যপ্রাণী। আমরা আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাৎক্ষণিক প্রশাসনের সহায়তায় সেগুলো উদ্ধার করে আমরা প্রশাসনকেই সোপর্দ করি। উপজেলা প্রশাসনকে সাথে নিয়েই উদ্ধার করি। এখন দুর্গাপুর রেঞ্জের আওতাধীন আছে, ওনারা এটার পরিচর্যা করছেন। এই আহত বিড়ালটিকে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে চিকিৎসা প্রদান করি এবং ফরেস্ট রেঞ্জারের মাধ্যমে একে কিছুদিন আমরা একে প্রতিপালন করি, যাতে করে সে বনে যেয়ে তার খাবার সংগ্রহ এবং প্রতিকূল পরিবেশে সে টিকতে পারে। সুস্থ হওয়ার পর মেছোবাগের ছানাটি বনে অবমুক্ত করা হয়। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ডাক্তার মুরাদ হাসানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়ে আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দায়িত্বশীল পদে থেকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া অনুচিত বলেও তিনি জানান। দায়িত্বশীল পদের থেকে যে ধরনের কথাটা বলেছেন এটা কোনো অধিক গ্রহণযোগ্য নয়। সেটার জন্য তার মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিমন্ত্রী থেকে তাকে অবগতি দিয়েছেন। আমরা আমাদের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে তার বিষয়ে আমরা এটা ব্যাপারে কথা বলবো এবং আমরা চাইবো যে এই ধরনের ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ কোনো পদবি বা দায়িত্বশীল পদে যাতে না থাকে, তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই ব্যাপারে আমাদের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমরা এটা সুপারিশ করবো। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ব্যবহৃত একটি ট্যাঙ্ক এবং একটি মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় সেনাবাহিনী এগুলো হস্তান্তর করে। সেই সময় বাংলাদেশের পক্ষে ছিলেন কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে কর্নেল বিতিয়ান। ট্যাঙ্কটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং মাউন্টেন হাউটজার গানটি সিওডি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। ট্যাঙ্ক ও হাউটজার গান বেনাপোল স্থলবন্দর হয়ে যশোর সেনানিবাসের 55 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ জাদুঘর এবং সিওডি ঢাকা সেনানিবাসে পৌঁছে দেওয়া হবে। সরকার বিরোধী উস্কানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের মামলায় মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির কারাদণ্ডাদেশ 4 বছর থেকে কমিয়ে 2 বছর করা হয়েছে। জান্তা সরকার প্রধান মিন অং হাইং বিশেষ ক্ষমতা বলে সুচির সাজা কমিয়েছেন।
তবে একই অভিযোগে সুচির সহযোগী মিয়ানমারের পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের 4 বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে 14 ডিসেম্বর আবারও সুচিকে আদালতে হাজির করবার কথা। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুচির বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি মামলা হয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুচি। নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সুচির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিয়ানমারের স্বাধীনতাকে শ্বাসরোধ করা হচ্ছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন 40টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের একাধিক অঞ্চলে অমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। 24 ঘন্টায় সেখানে এই ধরন শনাক্ত হয়েছে আরো 90 জনের দেহে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। করোনা লাগাম টেনে ধরতে ভ্রমণ আইন আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এখন দেশটিতে প্রবেশের একদিন আগের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। করোনার বিস্তার ঠেকাতে ইটালিতে গণপরিবহনের স্বাস্থ্য পাস বা টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। রাশিয়ায় সাউথ আফ্রিকা ফেরত দুজনের দেহে অমিক্রন শনাক্ত হবার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতের কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি ও রাজস্থান। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।